আচ্ছা, তো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে তো আলোচনা করা হয়েছিল, তাই না? কি ছিল তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো? যেটার মধ্যে সেমিকন্ডাক্টর ইউজ করা হয় এবং আর লোড সাধারণত লোড, এগুলো ছিল বেসিক ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স। আর ইলেকট্রিক্যাল আমরা কি ব্যবহার করি? কন্ডাক্টর ব্যবহার করি। তো যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমরা ইলেকট্রনিক্সের বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো যেহেতু ইলেকট্রনিক্স মানে এখানে সেমিকন্ডাক্টর চলে আসে, আমরা অবশ্যই সেমিকন্ডাক্টর নিয়ে আজকে আলোচনা করব। রেফারেন্স বুক আছে, লিংকে ক্লিক করলেই ডাউনলোড অপশনে চলে আসবে। আমি এটা পিডিএফ ফরম্যাটটা দিয়ে দিব। আর এটা মেইল করে পাঠানো লাগবে। হ্যাঁ, আমি মেইল দিয়ে দেবো। এর আগে দিনে ক্লাস লেকচার মেইলে দিয়েছিলাম, পেয়েছেন তো? সবাই পেয়েছে তো? না স্যার, এই গ্রুপে দিছি না? গ্রুপে দিছি তো মিথ্যা এসে লাগাইতে তো গ্রুপে দাও হয়েছে স্যার। কেউ না পাইলে ফোন করা যায়, গ্রুপে সবাই ক্লাস করা হবে। থাক। তবে ভাই আপনার নাম এডুকেশন আরে পার্সোনালি পাঠিয়ে। আচ্ছা, এটা কালেক্ট করে নিন। পোর্টালেও আমি আপলোড করে দেব। পোর্টাল আমার কাছে আসেনি একবার। যাই হোক, লিংকে বলেই বই চলে আসবে। বই থেকেই বিভিন্ন জিনিস কাটকুট করে আমার স্লাইড বানাবো, ঠিক আছে? কোনো জায়গা থেকে যে রেফারেন্স বইটা দিয়েছো রেফারেন্স বই থেকে। তাহলে আজকে যে প্রথম টপিক সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড ইটস পারপাস। এই প্রথম টপিকটা নিয়ে আসলে আমি অলরেডি ল্যাবে আলোচনা করে ফেলেছি। ইলেকট্রনিক্সটা কি, কেন ব্যবহার করি, তাই না? ইলেকট্রনিক্স কি জিনিস? এগুলি একটা ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং, যে ব্রাঞ্চে সাধারণত লো রেটিং আর সেমিকন্ডাক্টিং ডিভাইস নিয়ে আলোচনা করা হয়। যেটা বললাম, সাব ব্রাঞ্চ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর কিছু কথাবার্তা আছে, তার মধ্যে খুব ফেমাস একটা জিনিস, সেটা হচ্ছে রেকটিফিকেশন এবং অ্যামপ্লিফিকেশন। অ্যামপ্লিফিকেশনে আজকে আলোচনা করা হবে না, কিন্তু আজকে ক্লাসের মোটামুটি লাস্ট টপিক থাকবে একটা রেকটিফিকেশন, একটা কথাবার্তা নিয়ে। এটা মজার টপিক, এগুলো কোনো টপিকে ঢুকিনি, আউটলাইন বলতে পারেন এইগুলা। আচ্ছা, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স তো অতপ্রত্যক্ষভাবে একে অপরের সাথে জড়িত, তাই না? তো সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা লাগবে। এখন সেমিকন্ডাক্টর নিয়ে যে আলোচনা করব, সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করার সাথে এই টপিকটার সাথে কন্ডাক্টর এবং ইনসুলেটর চলে আসে, তাই না? এখন এই কন্ডাক্টর কি জিনিস বা সেমিকন্ডাক্টর কি জিনিস, ইনসুলেটর কি জিনিস? কি জিনিস স্যার? কন্ডাক্টর তো পরিবেশ, যেটার মাধ্যমে বিদ্যুৎ সহজে বাধা ছাড়া অতিক্রম করতে পারে। আর সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবেশ, যেটা বাধা হয়। আর ইনসুলেটর হচ্ছে একদম অপরিবেশ, যেটার মধ্যে চলাচল করতে পারে। হ্যাঁ, তার মানে জিনিসটা যদি আমি ঘুরিয়ে বলি একটু, যে কন্ডাক্টরের রেজিস্টিভিটির পরিমাণ অনেক কম, টেন্ডস টু 0 বলা যায়, তাই না? সেমিকন্ডাক্টর একটু বেশি, ইনসুলেটর অনেক বেশি। এটাই তো এরকম একটা কম্পারিজন দেখানো হয়েছে যে কন্ডাক্টরে রেজিস্টিভিটি 10⁻⁶ মাইক্রো রেঞ্জে, খুবই অল্প। সেমিকন্ডাক্টরের সামান্য একটু বেশি, ইনসুলেটর অনেক বেশি, 10⁻12 ওহম মিটার, অনেক বেশি। এটা দিয়ে আসলে কারেন্ট প্রবাহ করা কোয়াইট ইম্পসিবল, একবারে ইম্পসিবল বলা যাবে না, অনেক কিছু ভাবে অনেক কিছু করা যায়। আচ্ছা, তো সেমিকন্ডাক্টর কিছু एग्जांपल দেওয়া আছে, গ্যালিনিয়াম, সিলিকন, আর অনেক সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা, যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে মনে পড়ে আসার কথা। এই ছবির ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, কি ছিল? কন্ডাকশন ব্যান্ড কি ছিল? যেটার মধ্যে ইলেকট্রন গেলে পরিবাহিতা। এটা কি কন্ডাকশন ব্যান্ড? হ্যাঁ আর ভ্যালেন্স ব্যান্ড কি ছিল? স্যার, হচ্ছে যুদ্ধ তো ইলেকট্রন ছিল না ব্যালেন্স ব্যান্ড কি জিনিস? ব্যান্ড হচ্ছে একটা এনার্জির রেঞ্জ। তো ভ্যালেন্স বলতে বোঝায় লাস্ট কক্ষপথ। তো কোনো একটা পরমাণু ইলেকট্রনগুলা লাস্ট কক্ষপথে থাকলে তার একরকম এনার্জি স্টোর হয়ে থাকে না? প্রথম কক্ষপথে একরকম, সেকেন্ড কক্ষপথে একরকম। কারণ আমরা হচ্ছে বোর পরমাণু মডেল বা 9 যখন এইসব জিনিসটা পড়াশোনা হয়েছিল, ইন্টারে যখন এইসব জিনিসটা পড়াশোনা হয়েছিল, আমরা জানি যে ইলেকট্রনগুলা যদি বৃহত্তর শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে, আর যখন ক্ষুদ্রতম স্তরে ফেরত আসে তখন শক্তিকে বিকিরণ করে, তাই না? তার মানে কি, যে ফার্স্ট
যে কক্ষপথ এখানে থাকতে হলে একটা নির্দিষ্ট রেঞ্জের শক্তি লাগে, সেকেন্ড কক্ষপথ থাকতে হলে একটা নির্দিষ্ট রেঞ্জের শক্তি লাগে। তো এই যে নির্দিষ্ট রেঞ্জ এটাকে বলা হচ্ছে ব্যান্ড, ঠিক আছে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড বলতে এখানে কি বোঝানো হবে, যে শেষ কক্ষপথে ইলেকট্রন সমূহ যে রেঞ্জের এনার্জিতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কথার ছলে ধরে নিলাম যে কন্ডাক্টরে কোন একটা ম্যাটেরিয়ালের কন্ডাক্টরে যে ভ্যালেন্স কক্ষপথটা আছে, মানে শেষ কক্ষপথটা আছে, ওইটা ধরলাম যে তার এনার্জি হচ্ছে 13 ইলেকট্রোভোল্ট এবং সে কন্ডাকশন লেভেলে মানে হচ্ছে সে যে মুভ করবে বা কন্ডাক্ট করবে এটার জন্য তার 13 ইলেকট্রোভোল্ট বা 14 ইলেকট্রোভোল্ট কাছাকাছি না। তাহলে সে কি খুব সহজে ভ্যালেন্স ব্যান্ডের রিজিয়ন থেকে কন্ডাকশন ব্যান্ড রিজিয়নে যেতে পারবে না? সে তার শেষ কক্ষপথে আছে এবং সে যে এনার্জিতে আছে সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে 13 ইলেকট্রোভোল্ট বললাম, এবং সে যে মুভ করবে এটার জন্য আমি ধরলাম তার মাত্র 0.1 ইলেকট্রোভোল্ট অর্থাৎ 13.1 ইলেকট্রোভোল্ট লাগে। তাই 0.1 এক্সট্রা ইলেকট্রোভোল্ট লাগে। এটা কি খুব সহজ না? সে সহজে মুভ করতে পারে। এবং পাশাপাশি আরেকটা ম্যাটেরিয়াল নিলাম, যে ম্যাটেরিয়ালের আমি বললাম ভ্যালেন্স সিচুয়েশনে বা লাস্ট কক্ষপথে আছে 13 ইলেকট্রোভোল্ট এবং তাকে যদি ওখান থেকে মুভ করতে হয়, কন্ট্যাক্ট করতে হয়, তাহলে তার লাগবে আরো এক্সট্রা 2 ইলেকট্রোভোল্ট তথা 13 প্লাস 2 মানে 15 ইলেকট্রোভোল্ট। তো আগের থেকে আগে লাগতো আমার এক্সট্রা 0.1 ইলেকট্রোভোল্ট, পরবর্তীতে লাগছে এক্সট্রা 2 ইলেকট্রোভোল্ট। এনার্জি যে গ্যাপটা এটা একটু বেশি না? তাহলে কি এবার আমার ইলেকট্রন কি অত সহজে কি ফ্লো করতে পারবে না স্যার, এখন তো সম্ভব। আবার আমি আরেকটা যদি উদাহরণ ধরি, যে ধরলাম আমার হচ্ছে কোন একটা এলিমেন্টের লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন আছে সে এখন শক্তি নিয়ে আছে 13 ইলেকট্রোভোল্ট এবং তাকে যদি কন্ট্যাক্ট করতে হয় তার লাগবে আরো 5 ইলেকট্রোভোল্ট, 13 আর 5 কত 18, বা ধরলাম আরো 7 ইলেকট্রোভোল্ট, 20 ইলেকট্রোভোল্ট লাগবে। তো এক্সট্রা যে 7 ইলেকট্রোভোল্ট তা কি অর্জন করাটা একটু কঠিন না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব কন্ডাক্টর সেক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা খুবই কাছাকাছি থাকে, অনেকটা ওভারল্যাপিং থাকে বা খুবই পাশাপাশি থাকে। অর্থাৎ শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের যে শক্তি এবং যে শক্তির জন্য সে মুভ করতে পারবে সেটা প্রায় কাছাকাছি বা ইকুয়াল। এই জন্য ইলেকট্রনগুলো কন্ডাক্টরে খুবই স্মুথ মুভ করতে পারে। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি অবস্থা, যে একটু বেশি আমার লাগে শক্তিটা কন্ডাক্টরের থেকে, একটু বেশি, মানে কি ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মতো অত ফ্লুয়েন্টলি না, অত সহজে না, তবে মুভ করতে পারে। আর ইনসুলেটরে কি হিউজ লেভেলের এক্সট্রা এনার্জি লাগে, হিউজ। এজন্য আমরা ইনসুলেটরে ডাইরেক্ট বলে দিই যে এখানে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করে না। কিন্তু যদি কোনো ব্যবস্থা নিয়ে কোনোভাবে আমি ইলেকট্রনকে ওই সাফিসিয়েন্ট এনার্জিটা দিতে পারি তাহলে কিন্তু ইনসুলেটরকে আমরা কি বলি, ব্রেক করে ফেলেছে। কারণ ইনসুলেটরের কাজ হচ্ছে কন্ডাক্টিভিটিটাকে রিডিউস করা, কন্ডাকশন যেন না হয়, ইলেকট্রিসিটি ফ্লো যেন না হয় সেটা দেখা। কিন্তু কোনোভাবে সেটা যদি আমি এক্সট্রা এনার্জি দিয়ে হোক, যেভাবে হোক, আমি যদি ইলেকট্রনকে কন্ডাকশন লেভেলে চলে যেতে পারি তাহলে কি এও কি কন্ডাক্টিং হলো কি? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, এটা ইনসুলেশন আর হচ্ছে না, তাই না? ইনসুলেটরের কাজ হচ্ছে ইলেকট্রনকে বাধা প্রদান করা ফ্লো এর জন্য। এটা কি বোঝা গেল? তো এই যে সেমিকন্ডাক্টর, যেটাকে আমরা সহজেই না হলেও একটু চেষ্টা করলে বা একটু এক্সট্রা এনার্জি দিলে ইলেকট্রিসিটি ফ্লো করাতে পারি। কিন্তু যদি আমি চাই যে সে আরেকটু ইলেকট্রিসিটি ফ্লো করুক, বা যদি আমি চাই যে আরেকটু কম ইলেকট্রিসিটি ফ্লো করুক, তাহলে আমার কি করতে হবে? সেমিকন্ডাক্টরকে সাথে আরেকটু এক্সপেরিমেন্ট করা লাগবে। তো আরেকটু এক্সপেরিমেন্ট মানে কি, সেটা কি আর পিওরলি সেমিকন্ডাক্টর থাকবে নাকি ভেজাল হয়ে যাবে? ভেজাল হবে। তো সেমিকন্ডাক্টরে যে ভেজাল মিশানো, এটা নাম হচ্ছে ডোপিং। ডোপিং সম্পর্কে আইডিয়া আছে না? ডোপিং এর যদি কি স্যার এটা কি হচ্ছে এনপিআর এগুলো না? এনপিএন एनपीएम में बहुत देरी होगा, ट्रांजिस्टर से बहुत देरी। ডোপিং মানে যদি আমি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে ভেজাল মিশানো। কোথায় ভেজাল মিশানো? সেমিকন্ডাক্টরে ভেজাল মিশানো। তাহলে সেমিকন্ডাক্টরকে আমি এই সেন্সে দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি, একটা হচ্ছে ভেজাল আর একটা কি পিওর।
তো পিওর যে সেমিকন্ডাক্টর মানে অ্যাকচুয়ালি যেটা যেখানে কোনো ভেজাল মিশায়নি সেটার নাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যেটাতে ভেজাল মিশানো হয়েছে যেটাকে ইংলিশে সুন্দর নাম কি ডোপিং। তো কোন একটা সেমিকন্ডাক্টর যদি ভেজাল বা ডোপিং মেশানো হয় তাহলে তার নাম কি হবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, দুইটা নাম। এখন তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কোনো ভেজাল মেশানো নেই, মানে বিষয়টা কি হবে পিওর আছে, পিওর ফর্ম। তো লেভেল অফ পিউরিটি এটা জাস্ট একটা নরমাল এক্সাম্পল দেওয়া হয়েছে, ওরকম কিছু না যে আমরা তো 100% পুরো কিছু পিওর পাই না। কিন্তু আমি যদি বলি যে এখানে হচ্ছে 100 গ্রাম কপার আছে, তাহলে অ্যাকচুয়ালি কি 100 গ্রাম কপার থাকে? অ্যাকচুয়ালি তো পিওর বলতে তো কিছুই না, কিন্তু মনে করেন 100 গ্রামের ভিতরে 99.95% কপার আছে, তাহলে কি এটাকে আমি পিওর বলতে পারি কিনা? কারণ কিছু কিছু তো ভেজাল মিশেই এটা আসলে পুরোপুরি পিওর হয় না। আমি জাস্ট পিওরের একটা লেভেল বুঝিয়েছি যে 10 বিলিয়ন পরমাণুর মধ্যে 10 বিলিয়ন সেমিকন্ডাক্টরের মধ্যে যদি একটা পরমাণু যদি অন্য কোনো থাকে তো এটাকে আমি পিওর ধরে নিতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, ওরকম কিছু না। ঠিক আছে স্যার, ডোপিং করলে কি সবসময় পরিবাহিতা বাড়ে? ডোপিং করলে সবসময় পরিবাহিতা বাড়ে কিনা এটা আসলে ওটা না, মানে বিষয়টা হচ্ছে এটা যেটা বললাম ডোপিং করা হয় নিজের একটা কন্ট্রোল আনার জন্য। তা আমার যদি মনে হয় আমি সেমিকন্ডাক্টর ডিভাইসে আমি একটু কন্ডাক্টিভিটি বাড়াতে চাই, আমি একরকম ভাবে ডোপিং করব। আমি একটু কন্ডাক্টিভিটি কমাতে চাই, আমি আরেকরকম ভাবে ডোপিং করব। ঠিক আছে, দুইটাই করা যেতে পারে, কিন্তু আমরা যে জিনিসটা আলোচনা করছি এই জিনিসে সাধারণত কন্ডাক্টিভিটি বাড়ে। ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না যে ডোপিং করলে সারা জীবন বাড়ে না, ওটা কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এটার উপর নির্ভর করছে। আচ্ছা তো তারপর কি হলো ক্যারিয়ার প্রেজেন্ট ইন সাচ মেটাল ইজ কল্ড ইন্টেনসিভ ক্যারিয়ার। যেহেতু ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর তাহলে এখানে ক্যারিয়ার কি হবে ইন্টেনসিভ ক্যারিয়ার হবে, এটা তার কি বলবো। আচ্ছা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরে কি ঘটনা? সেমিকন্ডাক্টরস সাবজেক্টেড টু ডোপিং প্রসেস। যেসব সেমিকন্ডাক্টরে আমি ডোপিং অ্যাপ্লাই করব সেসব সেমিকন্ডাক্টর নাম হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমি কি রকমের ডোপিং করছি, আমি ভেজালটা কি রকমের এলিমেন্ট দিয়ে করছি তার উপর নির্ভর করে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। এটা নিয়ে সামনে আলোচনা করা হবে। তো এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে, যে গ্রাফটা কিছু আগেই আলোচনা করা হলো। এই গ্রাফে আসলে কেন দেওয়া হয়েছে এটা একটু পরে আসবো। আচ্ছা এখন সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর মধ্যে সবথেকে ফেমাস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাভেইলেবল ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন। তাই আমরা মোটামুটি সব সময় সিলিকন নিয়েই আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা তো সিলিকনের মধ্যে অন কাইন্ড অফ বললাম যে 1000 বা 10000 সিলিকনের মধ্যে আমি এক অণু পরিমাণ যদি হচ্ছে Sb মানে হচ্ছে অ্যান্টিমনি ফিফথ ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যান্টিমনি এখানে লেখা আছে। এটা পিছনে কাহিনী কি সেটা হচ্ছে আমি বললাম যে একটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকন, তার মধ্যে আমি ডোপিং হিসাবে অ্যান্টিমনি আমি ঢাললাম। ঠিক আছে, তো অ্যান্টিমনি কয় যোজি? 5 যোজি। 5 যোজি মানে কি এটা লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তো আমি কার মধ্যে ভেজালটা মিশিয়েছি? সিলিকনের মধ্যে। সিলিকন কয়টা আচ্ছা সিলিকন কত যোজি? 4 যোজি, তাই না? তাহলে বন্ড যদি করে তাহলে অ্যান্টিমনির একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে না? হ্যাঁ, মার্কার করার জন্য একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে। তো এই ইলেকট্রন কি বন্ড করছে না, তার মানে কি এই ইলেকট্রনকে আমি মুভ করাতে পারি সহজে। আমরা একটা বন্ড যখন হয়ে যাবে তখন কিন্তু সহজে মুভ করাতে পারবো না, এর জন্য অনেক হাই এনার্জি দরকার। কিন্তু যখন হচ্ছে মুক্ত থাকে এটাকে আমরা মুভ করাতে পারি। ঠিক আছে, এই যে সেমিকন্ডাক্টর ছিল প্রথমে পিওর, যেটাকে আমি হচ্ছে পঞ্চযোজি একটা পরমাণু মিশে ভেজাল করলাম বা ডোপিং করলাম, তার মধ্যে কিন্তু আমি কন্ডাক্টিভিটি টেকনিক্যালি বাড়িয়েছি কারণ এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে। তো ইনটেক সেমিকন্ডাক্টরের কিভাবে গঠন হয়েছে? সেমিকন্ডাক্টরস উইথ ইমপিউরিটি having 5 valence electrons তথা pentavalent atoms are called n-type semiconductor. Impurity এটাই হচ্ছে ডোপিং। যে ইমপিউরিটি বা ভেজালটা আমি মিশাইছি এটাই হচ্ছে ডোপিং। ঠিক আছে, তো 5 যোজি পরমাণু একটা ভালো উদাহরণ কি সবসময় যে অ্যান্টিমনি ব্যবহার করতে হবে এটা না। 5 যোজি আমি অনেক কিছু ব্যবহার করতে পারি, তার মধ্যে অপশন হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, আরো অনেক কিছু হতে পারে।
বিভিন্ন সিচুয়েশনের উপর নির্ভর করে, অ্যাভেইলেবিলিটির উপর নির্ভর করে, অনেক কিছু নির্ভর করে। তো এখানে ইমপিউরিটি মিশানোর পরে আমার কি একটা এক্সট্রা ইলেকট্রন ছিল না? তো যখন সে মুভ করবে ইলেকট্রনটা, ইলেকট্রন তো ওখানে মুভ করবে, তাই না? তাহলে এটা কি ডোনার হিসেবে অনেকটা কাজ করবে না? তাই তাহলে ওই অ্যাটমটার নাম কি হবে? ওই ইমপিউরিটির নাম কি হবে? ডোনার অ্যাটমস। ঠিক আছে? আচ্ছা, ওই যে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে থাকছে ওটাকে আমরা কি ফ্রি ইলেকট্রন বলে দিতে পারি? ফ্রি ইলেকট্রন বলা যেতে পারে। আচ্ছা, তো এখন প্রথমে আমরা যদি প্রথমে চলে যাই একটু, এখানে কি দেখানো হচ্ছিল যে সেমিকন্ডাক্টর যে ডিভাইস, সেখানে যে এনার্জি গ্যাপ between valence band and conduction band which is less than 3 electrovolt. But if we look at the conductor, valence band and conduction band এর মধ্যে কি কোনো এনার্জি গ্যাপ আছে? tends to 0. কিন্তু সেমিকন্ডাক্টরে কি এনার্জি গ্যাপ কি একটু আছে, তাই না? কিন্তু যখন আমি সেমিকন্ডাক্টর কি সিলিকনের জন্য এনার্জি গ্যাপ সেটা কি 1.1 ইলেকট্রোভোল্ট, জার্মেনিয়ামের জন্য 0.67 ইলেকট্রোভোল্ট। কিন্তু যখন আমি ইমপিউরিটি মিশালাম তখন সেই এনার্জি গ্যাপটা হয়ে গেছে 0.005 ইলেকট্রোভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য 0.001। এটা কি কমে গেছে না? তো কমে গেছে মানে আগে থেকে এবার কি ভালো ইলেকট্রিসিটি ফ্লো করবে কি করবে না? করবে। তাহলে আমি সেমিকন্ডাক্টরকে অনেকটা নিজের মতো করে কন্ট্রোল করছি কিনা, অনেকটা নিজের ইচ্ছা মতো সুবিধা মতো তাকে মডিফাই করছি। ঠিক আছে? আচ্ছা, ফার্মি লেভেল সম্পর্কে তো কোনো আইডিয়া নেই, তাই না? কি আমি বললাম যে সেমিকন্ডাক্টরের ভিতরে ডোপিং করে আমি তাদের কন্ডাক্টিভিটিতে বাড়িয়েছি, তার মানে কি আমি নিজের মতো করে কন্ট্রোল করছি না? হ্যাঁ। ফার্মি লেভেল সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই না? ফার্মি লেভেল সম্পর্কে এই কোর্সে আসলে ওরকম কিছু লাগবেও না, জাস্ট এমনি একটু জানার জন্য লিখেছি। ফার্মি লেভেল অ্যাকচুয়ালি বোঝায় যে অ্যাবসোলুট জিরো টেম্পারেচারে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কি পরিমাণ এনার্জি গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ফার্মি লেভেল। এটার সাথে খুব একটা নাই, জাস্ট এমনি জেনে রাখার জন্য, জ্ঞানের জন্য লেখা। ঠিক আছে? আর ইন্টারনেটের জন্য কন্ডাকশন মানে কাছাকাছি থাকে, এর ডিপে যাওয়ার দরকার নেই, তাহলে এটা আসলে পরবর্তীতে লাগবে না, জাস্ট এমনি জানার জন্য। ফার্মি লেভেলকে এটা জানতে পারেন। ফার্মি লেভেল হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচারে ইলেকট্রনগুলো কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারে বা কি লেভেলে এনার্জিতে যেতে পারে, এটা হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। মানে কি ওইখানে তো পৌঁছানো সম্ভব না, মানে এটাকে আমি ক্যালকুলেট করে দেব। পৌঁছানো সম্ভব না, কিন্তু কাছাকাছি তো যাওয়া সম্ভব, তাই না? এরকম। আচ্ছা, তো এখন পি টাইপে আসি। এই টাইপ নিয়ে তো আলোচনা করা হলো। তাহলে পি টাইপ কি জিনিস? এন টাইপ পি টাইপ দুটো কিন্তু একটা সেমিকন্ডাক্টর যেখানে আলাদা আলাদা ভেজাল মিশানো। যদি আমি সেমিকন্ডাক্টর ডিভাইসে 5 যোজি, মানে কি সেটা আর্সেনিক হতে পারে, অ্যান্টিমনি হতে পারে, এইগুলো যদি ভেজাল মিশাই তাহলে সেটা হয়ে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর। আর আমি যদি সেমিকন্ডাক্টরের মধ্যে 3 যোজির মধ্যে ফেমাস অ্যালুমিনিয়াম, বোরন আর অনেক কিছু থাকতে পারে, এগুলো যদি আমি মিশাই তাহলে সেটা কি হবে? পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। এখন যে আবার সিলিকনই নিয়েছি উদাহরণ হিসেবে, কারণ সিলিকন হচ্ছে সবথেকে ফেমাস। ঠিক আছে? আচ্ছা, সিলিকনের মধ্যে আমি বোরন নিয়েছি। বোরন কত যোজি? 3 যোজি। আর সিলিকন কত যোজি? 4 যোজি। তাহলে এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে না বোরনের জন্য? ভয়েড থাকে তো নাকি? আচ্ছা, তো কারেন্টের ফ্লোয়ের জন্য শুধু কি ইলেকট্রন দরকার, নাকি ইলেকট্রন যে ফ্লো হবে এটার জন্য কিছু গ্যাপও দরকার? আচ্ছা, ছোটবেলায় থেকে একটা জিনিস পড়া হয়েছিল, সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে ফ্লো করে বিদ্যুৎ তার বিপরীত দিকে ফ্লো করে। এটার আসলে কাহিনী কি? এটার আবার কি কাহিনী? আচ্ছা, তো ধরলাম এখানে ইলেকট্রন আছে, এইগুলো হচ্ছে গোল গোল গুলো ভয়েড, মানে কি ইলেকট্রন থাকার জায়গা, অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হ্যাঁ, তো ধরলাম যে এই ইলেকট্রনটা এখানে আসলো,
তালিকাটা খালি হচ্ছে। এবার সে যদি এখানে আসে তাহলে কি এটা ফিল আপ হচ্ছে, পাশেরটায় আসলে এটা ফিল আপ হচ্ছে, পাশেরটা আসলে এটা ফিল আপ হচ্ছে। আচ্ছা আমি কি বলতে পারি না যে ইলেকট্রনটা এই দিকে ফ্লো করছে, বলা যায়? আচ্ছা আচ্ছা ইলেকট্রনটা যে এদিকে ফ্লো হলো, অ্যাবসেন্স অফ ইলেকট্রন বা ভয়েড, হ্যাঁ অ্যাবসেন্স অফ ইলেকট্রন বা ভয়েড, এটা কি এদিকে ফ্লো হচ্ছে না? এটা এদিকে গেল, এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো, এটা আসলো এদিকে, এটা আসলো এদিকে, এভাবে ফ্লো হচ্ছে না? তাহলে এই যে ভয়েড বা অ্যাবসেন্স অফ ইলেকট্রন আমি বলতে পারি না যে এই দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? মানে এই হোলগুলো এদিকে যাচ্ছে, যেগুলো ফাঁকা এমটি সেল ছিল, আর ইলেকট্রন হচ্ছে রাইট। ইলেকট্রন যদি এদিকে যায়, এই ইলেকট্রন এখানে আসলো, তাহলে এটা ফাঁকা হলো না? ইলেকট্রন যদি আবার এখানে আসলো, তাহলে এই জায়গাটা আবার ফাঁকা হলো না? এভাবে ইলেকট্রন যদি আস্তে আস্তে এদিকে যায়, যে ফাঁকা যে বিষয়টা ওটা ওইদিকে শিফট হচ্ছে না আস্তে আস্তে? আচ্ছা তাহলে আমরা যেটা ছোটবেলায় শিখেছিলাম যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে বিদ্যুৎ তার বিপরীত দিকে ফ্লো করে, এটা শিখেছিলাম না? তো এটাকে আমি বলতে পারি না যে বিদ্যুতের ফ্লো মানে হচ্ছে ওই ফাঁকা জায়গার ফ্লো? বুঝা গেল বিষয়টা? তাহলে আমরা যে বলতাম ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ, এটার মধ্যে কি স্যার? ইলেকট্রন ফ্লো না করলে তো ফাঁকা জায়গা ফ্লো করবে না, আর অবশ্যই একই বিষয়। আমার নাম বুঝে বলতাম, এখন বুঝছি। হ্যাঁ বিষয়টা কি বোঝা গেল? তাহলে এই যে পি টাইপ আমি যে সেমিকন্ডাক্টর তৈরি করলাম, আমার একটা ভয়েড অঞ্চল আছে, ফাঁকা জায়গা আছে, এটা কি আমার কন্ডাক্টিভিটি কি ইমপ্রুভ করবে নাকি নাকি ইমপ্রুভ করবে না? অবশ্যই করবে, কারণ শুধু ইলেকট্রন ফ্লো করলে হবে না, ইলেকট্রন ফ্লো করার তো জায়গা থাকা লাগবে, জায়গা না থাকলে কোথায় ফ্লো হবে? এখন সামনে যদি এখানে ব্লক থাকতো, ইলেকট্রন কি এখানে আসতে পারবে? জীবনেও না, জায়গা থাকা লাগবে। তার মানে কি আমার ভয়েড লাগবে, ইলেকট্রনও লাগবে, দুটার আসলে কম্বিনেশন থেকে আমার ইলেকট্রিসিটি ফ্লো হয়, ঠিক আছে? তবে স্যার এই এন টাইপের যেটা ছিল এটার মধ্যে স্যার ওখানে যে মুক্ত ইলেকট্রন ছিল যে আমার ইলেকট্রনও লাগবে কারেন্টের ফ্লো এর জন্য, কন্ডাক্টিভিটির জন্য, আমার ভয়েডও লাগবে, ঠিক আছে? তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে আসে? Semiconductors with impurity having 3 valence electrons, 3 ইলেকট্রন থেকে ওটা আসে। এখন 3 ভ্যালেন্স ইলেকট্রনগুলোর মধ্যে ফেমাস কি আছে? অ্যালুমিনিয়াম আছে, বোরন আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, ঠিক আছে? টি কি স্যার এটা? কি টি কই টি না নাই আমার বুঝতে মানে টি আছে একটা, যে আগে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আয়নে কি হয় জানেন? ইন্ডিয়াম। কোথায়? স্যার ও চার্টের কথা বলতেছে, এই যে পিরিয়ডিক্যাল টেবিলের কথা ইন্ডিয়া বলতেছে। সাইডে নিয়ে পিরিয়ডিক্যাল টেবিল, আমি তো মনে হচ্ছে এখানে আছে। তো যাই হোক, সেমিকন্ডাক্টর অনেকগুলোই থাকতে পারে, ঠিক আছে? আর পি টাইপ সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে, মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি এটা আমি চিত্রের মাধ্যমে বুঝাই। কন্ডাকশন নাইট ভ্যালেন্স ব্যান্ড, পি টাইপের জন্য ফার্মি লেভেল ক্লোজ টু ভ্যালেন্স ব্যান্ড, পি টাইপের জন্য ফার্মি লেভেল ক্লোজ টু ভ্যালেন্স ব্যান্ড থাকে, মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে ইলেকট্রনগুলো সর্বোচ্চ এই লেভেলে এনার্জিতে আসতে পারে। মানে এটা যদি মনে করেন যে 10 ইলেকট্রন ভোল্ট হয়, এটা মোটামুটি 11-12 এরকম হবে। আর যেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য, সেক্ষেত্রে ফার্মি লেভেলটা মোটামুটি এই দিকে থাকে, মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে ইলেকট্রনগুলো এই লেভেলে এনার্জিতে আসতে পারে। স্যার এটা একটু পাওয়ারফুল বলবেন এটা বলুন। ফার্মি লেভেল মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে ইলেকট্রনগুলো কি পরিমাণ এনার্জি স্টোর করে, ঠিক আছে? তো এটা এমনি একটা ধারণা দেওয়া হয়েছে, কোর্সের সাথে সরাসরি রিলেটেড। তবে শীত প্রধান দেশে পিক এক্সেল কন্ট্রোল বেশি কাজ করে। ওটার সাথে এটা সম্পর্ক
তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি কি জিনিস এলিমেন্ট থাকে? ইলেকট্রন প্রোটন তো থাকেই, সাথে কিছু এক্সট্রা জিনিস থাকে, কি থাকে? ভয়েড, তাই না? ফাঁকা জায়গা থাকে। তো ফাঁকা জায়গা মানে কি জিনিসটা? ইলেকট্রনের অনুপস্থিতি। ইলেকট্রনের অনুপস্থিতি। তো ইলেকট্রনের অনুপস্থিতি, আচ্ছা ইলেকট্রন জিনিসটাকে যদি আমি নেগেটিভ চার্জ দিয়ে চিন্তা করতে পারি, তাহলে ইলেকট্রনের অনুপস্থিতি জিনিসটাকে আমি পজিটিভের সাথে আমি কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? তো এই যে ইলেকট্রনের অনুপস্থিতি, ভয়েড, অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এটার আরেকটা নাম আছে, ঠিক আছে? এটাকে হোল দিয়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল। তো এই দুটার কম্বিনেশনে কিন্তু আমাদের ইলেকট্রিসিটিটা ফ্লো হয়, বা যে কোনো একটা দিয়ে হয় না, ঠিক আছে? তাহলে আমরা যদি দুটাকে কম্বাইন একটা নাম দিতে চাই, নাম হবে কি? চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? তাহলে পি টাইপে আমার কিন্তু সবই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে, কিন্তু পজিটিভের পরিমাণ একটু বেশি না? তাহলে আমি যদি এটা গ্রাফে আঁকাই, একটু বেশি পজিটিভ নিলাম, ঠিক আছে? আর এন টাইপে কি? এখানেও তাই, পজিটিভ নেগেটিভ সবই আছে, কিন্তু কিসের পরিমাণ বেশি? নেগেটিভের পরিমাণ বেশি, বা নেগেটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেশি। এখানে কি বলতে হবে? পজিটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেশি। এক কথা স্যার হোলের পরিমাণ বেশি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা হচ্ছে, এটা কি? পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, দুটাকে যদি আমি জোড়া লাগাই, জোড়া লাগানো মানে কি? জাংশন তৈরি করি, হ্যাঁ? যদি জোড়া লাগাই তাহলে কি ঘটনা ঘটে? পি তে পজিটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেশি, এন এ নেগেটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেশি। তাহলে কি, যখন আমি জোড়া লাগাবো, এটা কি একে অপরকে নিউট্রাল করার জন্য আগে আসবে না? তাহলে এখানে কিসের পরিমাণ বেশি? পজিটিভের পরিমাণ। এখানে নেগেটিভের পরিমাণ বেশি। পজিটিভ গুলো একটু এদিকে আসবে, নেগেটিভ গুলো একটু এদিকে আসবে, তাই না? আচ্ছা, কিছু আসলো, এদিকে কিছু আসলো, নেগেটিভ কিছু এদিকে আসলো, তাহলে কি একে অপরকে নিউট্রাল করে ফেলেছে না? আচ্ছা, তাহলে মাঝের এই এরিয়াটা আমি বলতে পারি যে একটা নিউট্রাল জোন। এখন এখানে কিন্তু এখনো পজিটিভ চার্জ ক্যারিয়ারের আধিপত্য, এখানে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের আধিপত্য, কিন্তু মাঝখানে কিন্তু নিউট্রাল জোন, এটা কিন্তু আর একসাথে কম্বাইন না। তাহলে কি নিউট্রাল জোন ভেঙে পজিটিভ চার্জ ক্যারিয়ার দিয়ে ওইদিকে বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার কি এদিকে আসতে পারবে? পারবে না। তাহলে কি বিষয়টা এইভাবে থাকবে না? এখন তো মাঝখানে যে নিউট্রাল জোন, এখানে কি কোনো চার্জ আছে না? নাই? নাই স্যার, কারণ দুটোই তো কম্বাইনে শেষ হয়ে গেছে। চার্জ নাই? না, প্লাস চার্জ আছে কিন্তু সমান, একটা পজিটিভ থাকলে একটা নেগেটিভ। তাহলে এখানে কি চার্জ বলা যাবে না, চার্জ আছে কিন্তু নিউট্রাল হয়ে গেছে। তো এই যে রিজিয়ন, এই রিজিয়নের নাম হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন, ঠিক আছে? এবং এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমি যে পাশাপাশি জোড়া লাগালাম, জোড়া লাগিয়ে আমি যে ইলেকট্রনিক্স ডিভাইসটা পেয়েছি, সেই ইলেকট্রনিক্স ডিভাইসের নাম হচ্ছে ডায়োড। ঠিক আছে? আর এত বড় জিনিস তো আমি বারবার সার্কিটে নিতে পারবো না, তার মানে কি এটা একটা সিম্বল দরকার, সিম্বল। কারণ আমরা যদি হচ্ছে ব্যাটারি সিম্বলে যে এটা নিই, ব্যাটারি কি বাস্তবে এরকম দেখতে নাকি? তাহলে কি ব্যাটারির একটা সিম্বল নিলাম বোঝার সুবিধার জন্য, বারবার তো আমরা ব্যাটারি আঁকাতে পারবো না খাতাতে। অনুরূপ ভাবে ডায়োডেরও সিম্বল আছে, ঠিক আছে? ডায়োডের সিম্বল হচ্ছে যেটা, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। মানে এই যে বিশাল বড় একটা জিনিস আঁকানো আছে, ওটা এই ছোট সিম্বলের মাধ্যমে প্রকাশ করা যায় বা হয়। তো এই জায়গাটা পি টাইপের কানেকশন, মানে ধরেন যে এখানে আমি একটা তার লাগিয়ে দিয়েছি, এখানে একটা তার লাগিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে পি টাইপের সাথে কানেক্টেড,
এটা হচ্ছে এন টাইপের সাথে কানেক্টেড, এটা হচ্ছে এই ফরম্যাটে আমরা বুঝবো যে ঠিক আছে। আর এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড না, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে। অ্যানোড পি টাইপ, অ্যানোড পি টাইপ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা ব্যাটারি লাগাই তাহলে কি ঘটনা ঘটবে ওটা নিয়ে একটু দেখব। বায়াসিং সম্পর্কে আইডিয়া আছে? বায়াসিং, তো এই সেমিকন্ডাক্টিং ডিভাইসে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করাকে বলা হয় বায়াসিং, হ্যাঁ। তো প্রথমে আমি কিন্তু এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, তাহলে যে পিএন জাংশন আন্ডার নো বায়াস, নো ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই, ওকে। তো ওটা কি হলো, ওটা তো আলোচনা করা হলো। এখন যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি হবে যদি আমি এখানে একটা ব্যাটারি লাগাই। আচ্ছা, এটা কি ব্যাটারির কোন টার্মিনাল? এটা বড়টা পজিটিভ টার্মিনাল। কোথায় লাগানো হয়েছে এটা? পি টাইপে। পি টাইপে কার আধিপত্য? পজিটিভের। তাহলে এটা কি আকর্ষণ করবে না বিকর্ষণ? বিকর্ষণ। তাহলে এখানে বিকর্ষণ করবে মানে কি এখানে একটা চাপ প্রয়োগ হবে নাকি? লেকিন এই টার্মিনাল কার সাথে লাগানো আছে? এন এ কার সাথে কি বেশি আছে? তাহলে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তাহলে কি চাপ অনুভব করবে কি না? করবে। আচ্ছা, দুই দিক থেকে চাপ অনুভব করছে না? করছে তো। তাহলে এই নিউট্রাল যে পোরশন বা ডিপ্রেশন যে রিজিয়ন, এই রিজিয়নের উপরে চাপ পড়ছে না? আমি যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি বা সোর্স এখানে যদি অ্যাপ্লাই করা হয়, যেটা ডিপ্রেশন রিজিয়নকে ভেঙে দিতে পারে কি পারে না? পারে। তো এখানে যদি ডিপ্রেশন রিজিয়নটা ভেঙে যায়, মানে এখানে কোনো নিউট্রাল এরিয়া নাই, তাহলে এখানে নরমাল, এখন নরমাল হোল আছে এবং হচ্ছে ইলেকট্রন আছে। তাহলে হোল এবং ইলেকট্রন থাকলে কিছু আগে আমি একটা ডায়াগ্রামে দেখালাম, এবং হোল ইলেকট্রনকে চালনা করার জন্য বা ইলেকট্রনকে ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমি এনার্জি সোর্সও আছে, তাহলে কি আমার ইলেকট্রিসিটি ফ্লো হবে? হওয়ার তো কথা। তাহলে বিষয়টাকে আমি এভাবে চিন্তা করতে পারি কিনা, জিনিস এখানে কি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে না? ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, নরমালি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। তাহলে আমি জিনিসটাকে এভাবে কল্পনা করতে পারি কিনা? স্যার দেখা গেল যে পজিটিভ এর বেশি যোগ করলাম আর নেগেটিভ এর বেশি যোগ করলাম, তাতে প্রেসার পড়ছে। আমি উল্টাই দিই, ওটা নিয়ে আলোচনা করা হবে পরে, আপাতত এখানে থাকা লাগবে। তাহলে জিনিসটা কি একটা লাইনের, একটা নরমাল তারের মতো আচরণ করছে না? এটা বলা যায়? কিন্তু রোদ মনে হয় একটু বেশি। এটা বলা যায় কিনা? এটা বলা যায়? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমি যদি P তে পজিটিভ, N তে নেগেটিভ অ্যাপ্লাই করি, তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়, মানে এই দুই টার্মিনাল অ্যাকচুয়ালি কি হয়ে যায়? শর্ট হয়ে যায়। জিনিসটা অ্যাকচুয়ালি শর্ট হয়ে যায়। এটা কি বোঝা গেল নাকি বোঝা যায়নি? এটা হচ্ছে পিএন জাংশন আন্ডার ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। এখন কি হবে যদি আমি ব্যাটারিটা একটু ঘুরাই, ব্যাটারিটা ঘুরাই, মানে ঠিক আছে। তো যেহেতু হচ্ছে আমরা সিম্বল লিখে এটা বুঝবো না, আমাদের একটু মেইন বড় ডায়াগ্রামটা লাগবে কনসেপ্ট বোঝার জন্য, তো ওইটাতে আবার ফেরত আসবো।
তো পি ট্যাপ এন ট্যাপ যদি আমি কানেক্ট করে দিই তাহলে মাঝখানে একটা ডিপ্রেশন রিজন তৈরি হবে। এখান থেকে যেটা মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে কি ছিল বলছিল সেটা একটু এপারে চলে আসবে। এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ছিল ইলেকট্রন ছিল, সেটা একটু এপারে চলে আসবে। দিয়ে কি হবে মাঝখানে কি নিউট্রাল রিজন তৈরি হবে না, ওই জিনিসটা আবার আঁকলাম। আর এখানে কি আছে পজিটিভ নেগেটিভ সবই আছে, কিন্তু কি পজিটিভটা বেশি হবে একটু, তাই না? এটাই তো, এখানে কি নেগেটিভ পজিটিভ সবই আছে, কিন্তু কি নেগেটিভের পরিমাণটা একটু বেশি হবে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এবার p তে পজিটিভ না অ্যাপ্লাই করে p তে অ্যাপ্লাই করব নেগেটিভ, আর n এ অ্যাপ্লাই করলাম পজিটিভ। এখন দেখি কি হয়। আচ্ছা, p তে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি পজিটিভ কার সাথে কানেক্টেড নেগেটিভ কি হবে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে মানে এদিক যাবে, তাই না? এখানে কি ঘটনা ঘটবে এখানে এখানে আকর্ষণ করবে মানে কি একটু এদিকে শিফট হবে না ক্যারিয়ারগুলো। আচ্ছা, এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার একটু এদিকে শিফট হচ্ছে, নেগেটিভ চার্জ ক্যারিয়ার একটু এদিকে শিফট হচ্ছে, তাহলে ডিপ্রেশন রিজন থেকে একটু চাপ কমবে না বাড়বে? কমবে। তার মানে ডিপ্রেশন রিজনটাকে একটু প্রশস্ত হবে না? কারণ এখানে যেগুলো একটু প্রথমে নিউট্রাল হওয়ার জন্য চাপ দিচ্ছিল তারা তো এদিকে সরে যাচ্ছে, তার ডিপ্রেশন রিজন প্রশস্ত হবে কিনা? ঠিক আছে, ওটাই এখানে দেখানো হয়েছে যে ডিপ্রেশন রিজন একটু ওয়াইডেন হয়েছে, একটু প্রশস্ত হয়েছে নেগেটিভ বায়াসিং অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এখান থেকে কিছু হোল এদিকে আসলো, কিছু ইলেকট্রন এদিকে গেল। এটা কি সার্কেলটা কি কমপ্লিট হয়েছে? কারণ আমরা জানি যে সার্কেল কমপ্লিট হয় যখন ইলেকট্রনের ফ্লো এবং হোলের ফ্লো এর ডাইরেকশন বিপরীত দিকে হবে, তাই না? এখানে টেকনিক্যালি বিপরীত দিকে হয়েছে, কিন্তু ইলেকট্রন যদি এখান থেকে এদিকে যায় আমার এই জায়গাটা রোকে এদিকে আসা লাগবে না? কিন্তু এখানে তো নিউট্রাল রিজিয়ন, এটা কি কোনো তার এই জায়গাটা কি ক্রস করতে পারছে? ক্রস করতে কি না পারলে কি আমার কি পুরো সার্কিট জুড়ে কি কারেন্ট কি ফ্লো হবে? তো পুরো সার্কিট জুড়ে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে আসলে ঘটনাটা কি ঘটছে? তাহলে জিনিসটা এরকম ফাঁকা হয়ে আছে না? ফাঁকা হয়ে আছে, কল্পনা করা যায়। তাহলে আমি যদি p তে নেগেটিভ n তে পজিটিভ বায়াসিং অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কি আমি বলতে পারি না জিনিসটা এরকম হয়ে আছে? বলা যায় এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট মানে এটার পরিবর্তে এটা বলা যায়। তাহলে এখানে ওপেন সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, ওপেন সার্কিট, এই যে ওপেন। ঠিক আছে, না বিদ্যুতের পরিবাহ হবে। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না। ঠিক আছে না? তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না মানে এখানে কারেন্ট ফ্লো এর মান কত? 0। কিন্তু কিছু পরিমাণ হোল এদিকে ফ্লো করে, কিছু পরিমাণ ইলেকট্রন এদিকে ফ্লো করেছে না? কিছু পরিমাণ, তাই মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট পাওয়া যায়। কিন্তু আইডিয়ালি আমরা এটাকে 0 ধরি, প্র্যাকটিক্যালি মাইক্রো অ্যাম্পিয়ার মানে খুবই কম, 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, খুবই কম, 0 কাছাকাছি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, তাহলে ডায়োডের কথাবার্তা হলো। ডায়োড কি জিনিস? এ টু টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, টার্মিনাল সিলিকন দিয়ে তৈরি হয়। এটা ক্যারেক্টারিস্টিক সিমিলার। আচ্ছা, এটা কি জিনিস? কন্ডাক্টস কারেন্ট ইন ওয়ান ডাইরেকশন না? যে p তে পজিটিভ n তে যদি নেগেটিভ বায়াসিং অ্যাপ্লাই করা হয় তাহলে তো সে ডায়োডটা কন্ডাক্ট করে কারেন্ট, না হলে কি কারেন্ট কন্ডাক্ট করে? তো যেহেতু একদিকের কারেন্টের সে ফ্লো নিশ্চিত করে, এটার জন্য বলা হয় যে কন্ডাক্টস কারেন্ট ইন ওয়ান ডাইরেকশন। আর এটা একটা সুন্দর নাম আছে, নাম হচ্ছে রেকটিফিকেশন। A diode can be used for rectification. Rectification মানে কি? একমুখীকরণ, কারেন্টের একমুখীকরণ, আরেক দিকে সে যেতে দিবে না, বাধা দিবে। আচ্ছা, তো তাহলে কি হলো? আমার যদি ডায়োডের p টার্মিনালে কারেন্টের ফ্লো হয় তথা p
পি তে পজিটিভ এন তে নেগেটিভ, তাহলে ডায়োডটা শর্ট সার্কিটের মতো আচরণ করে, জাস্ট একটা নরমাল তার হয়ে আছে। আর যদি বিপরীত দিকে অর্থাৎ পি তে নেগেটিভ এন তে পজিটিভ এদিক থেকে কারেন্ট আসে, তাহলে কি কারেন্টের কোনো ফ্লো হয় না আইডিয়াল, কিন্তু টেকনিক্যালি কি প্র্যাকটিক্যালি সামান্য শর্ট হওয়া বলতে কি শর্ট হওয়া শর্ট হওয়া মানে যে তার একটা তারের মতো একটা তারের মতো আচরণ করছে, আর ওপেন হওয়া মানে যে ফাঁকা। তাহলে ডায়োডের দুটো স্টেট, শর্ট সার্কিট স্টেট আর হচ্ছে ওপেন সার্কিট স্টেট, ঠিক আছে। আচ্ছা না আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আরেকবার আমরা ফেরত আসি, কারণ আমরা একটু গ্রাফ নিয়ে চিন্তা ভাবনা করব। তো এখানে পি তে পজিটিভ ডায়োডের পি তে পজিটিভ এন তে নেগেটিভ অ্যাপ্লাই করা হয়েছে, মানে জিনিসটা কি হয়ে যাবে, শর্ট সার্কিটের মতো আচরণ করবে না। তো যেহেতু এটা শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে কি একটা হিউজ লেভেলে একটা কারেন্ট ফ্লো হবে না? ফ্লো হবে। কিন্তু এই যে এটা শর্ট হলো, শর্ট হওয়ার আগে তার ডিপ্রেশন রিজনকে কি ভাঙা লেগেছে না? ডিপ্রেশন রিজনকে তো প্রথমে ভাঙা লেগেছে, তাহলে ওখানে আমার কিছু পরিমাণ এনার্জি কি ব্যবহার হয়েছে বা লস হয়েছে, তাই তো? তো সেটা সিলিকনের জন্য সেটা হচ্ছে 0.7 ভোল্ট এনার্জি আমার লাগবে ডিপ্রেশন রিজনকে ভাঙতে। মানে আমি একটা ডায়োড নিলাম, এখানে আমি একটা ডায়োড নিলাম, আর এখানে যদি সেটা সিলিকন ডায়োড হয় এবং এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি 0.5 ভোল্ট, তাহলে কিন্তু এটা কন্ট্যাক্ট করবে না। এটা কিন্তু তখন হচ্ছে ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। কারণ কি, আমার ডিপ্রেশন রিজিয়নকে ভাঙতে মিনিমাম 0.7 ভোল্টেজ লাগবে। তাহলে এটা আমার হচ্ছে পি তে পজিটিভ এন তে নেগেটিভ বায়াসিং অ্যাপ্লাই করার পরও এটা আমার ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, কারণ আমার ডিপ্রেশন রিজিয়নকে ভাঙতে মিনিমাম সিলিকনের জন্য 0.7 ভোল্টেজ লাগে আর জার্মেনিয়ামের জন্য 0.3, ঠিক আছে? তাহলে যদি আমি হচ্ছে একটা সিলিকন ডায়োডের কথা চিন্তা করি, আইডিয়াল না, আইডিয়াল হলে কি তাহলে একটা হিউজ লেভেলে কারেন্ট ফ্লো হবে, কিন্তু সিলিকনের জন্য বা প্র্যাকটিক্যাল ডায়োডগুলোর জন্য কি প্রথমে আমার কিছু পরিমাণ ভোল্টেজ কি ওই ডিপ্রেশন রিজনকে ভাঙবে এবং ভাঙার পরে যখন শর্ট হয়ে যাবে তখন একটা হিউজ লেভেলে কারেন্ট ফ্লো হবে। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি ব্যাটারিটা ঘুরিয়ে দিই, আচ্ছা, তো এখন ডায়োডটা কি অবস্থায় আছে? ওপেন সার্কিট হয়ে আছে। তো ওপেন সার্কিট হয়ে আছে মানে কি কোনো কারেন্ট কি আমার ফ্লো করছে? আমার এই দিক থেকে মানে যেহেতু পজিটিভ কারেন্ট ফ্লো করলে এদিক দিয়ে ফ্লো করবে, এদিক থেকে কি কোনো কারেন্ট কি ফ্লো করতে পারবে না? তাহলে আমার নেগেটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছি কোনো কারেন্ট কি ফ্লো করছে না, মানে কি জিরো। কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে কি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লো হয় না, খুবই কম। তাহলে আমার গ্রাফটা এটা হচ্ছে কি আইডিয়ালি, কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে, খুবই সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই তো নাকি? এখানে যে ডায়োড ছিল এটা যেহেতু একমুখী প্রবাহ করে, এটা কি ভিন্নমুখী প্রবাহ, তাহলে কি সেকে বাধা দিচ্ছে না? আচ্ছা, আমি যদি ব্যাটারি ভোল্টেজের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকি, ডায়োডের তো একটা রেটিং আছে, রেটিং নিয়ে গতদিন আমি আলোচনা করেছিলাম, রেটিং কি জিনিস। একটা ডায়োড যদি 5 ভোল্টের হয়, ওকে আমি 20 ভোল্ট অ্যাপ্লাই করেছি রিভার্স বায়াসে, ওই কি থাকবে, টিকতে পারবে? পারবে না। তাহলে আমি যদি এখানে রিভার্স বায়াসিং এর পরিমাণটা বাড়াতে থাকি, একটা সময় কিন্তু ডায়োড নষ্ট হয়ে যাবে। ডায়োডের কাজ কি ছিল, সে একদিকে কারেন্ট ফ্লো করবে, অন্যদিকে কারেন্ট আসলে সে বাধা দিবে।
আমি যদি ভোল্টেজের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে থাকি ডায়োড যদি নষ্ট হয়ে যায় তাহলে কি সে আর কি বাধা দিতে পারবে? সে যদি বাধা দিতে একটা পর্যায়ে না পারে তাহলে জিনিসটা কি শর্ট সার্কিট হয়ে যাবে না? তাহলে নরমালি কি খুব সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় যখন ডায়োডটা নষ্ট হয়ে যাবে, ব্রেকডাউন রিজিয়ন বলে, যেখানে ডায়োডটা ব্রেকডাউন করবে সেখানে একটা নষ্ট হয়ে যাবে মানে কি হিউজ লেভেলে কারেন্টের ফ্লো হবে। এটা কি বোঝা গেল গ্রাফটা? এখানে এরকম কেন হচ্ছে? তাহলে এই রিজিয়নটা হচ্ছে যে ব্রেকডাউন রিজিয়ন, ঠিক আছে? আর এই যে গ্রাফের যে ক্যারেক্টারিস্টিক বা এই গ্রাফটা কিভাবে আসলো, এই গ্রাফে থেকে ডায়োডের ইকুয়েশন এটা বের করা হয়েছে, ঠিক আছে? এখানে জার্মেনিয়াম এবং সিলিকন ডায়োডের উদাহরণ দেওয়া হয়েছে। সিলিকন ডায়োডের কি বলা হলো যে 0.7 ভোল্ট লাগে ডিপ্রেশন রিজনকে ভাঙতে, জার্মেনিয়ামে লাগে 0.3 ভোল্টেজ। তাহলে জার্মেনিয়ামের জন্য কি 0.3 এতে আসার পরে সে একটা হাইলি কারেন্ট ফ্লো করবে শর্ট হয়ে যাওয়ার পরে, সিলিকনের জন্য সেটা 0.7 এর কাছে আছে, ঠিক আছে? আর জার্মেনিয়াম মূলত একটু তাড়াতাড়ি ব্রেকডাউন করে, সিলিকন একটু পরে ব্রেকডাউন করে, একটু বেশি ভোল্টেজ পর্যন্ত সে সহ্য করতে পারে। এটা গ্রাফে দেখানো হয়েছে। এখানে আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল গ্রাফের উদাহরণ দেওয়া হয়েছে, যেটা বলা হলো যে যদি আইডিয়ালি হয়, আইডিয়ালিতে কিন্তু রিভার্স বাইসিং এর কারেন্ট প্রবাহ হবে 0, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয় মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে অর্থাৎ খুবই সামান্য পরিমাণে ফ্লো হয়। আর আইডিয়ালি ফরওয়ার্ড বাইসিং এ অ্যাপ্লাই করার সাথে সাথেই কারেন্ট ফ্লো হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয় ডিপ্রেশন রিজন ভাগতে আমার একটু মিনিমাম এনার্জি লাগে, মানে মিনিমাম একটা সময় লাগে, তার মানে কি একটু পরে ফ্লো হবে কারেন্ট। বোঝা গেল? আর ইকুইভ্যালেন্ট সার্কিট তো দেখানোই হলো কিভাবে আসছে। আর ফরওয়ার্ড বায়াসিং এর জন্য ফরওয়ার্ড বায়াসিং এ কি শর্ট হয়ে যায় না? শর্ট হয়ে যায়। তাহলে আমি কি চাইবো যে শর্ট হওয়ার মুহূর্তে এখানে আমার কোনো এক্সট্রা রেজিস্ট্যান্স তৈরি হোক? তার মানে কি আইডিয়ালি রেজিস্ট্যান্স 0, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, খুবই স্বল্প পরিমাণ। আর যখন ওপেন সার্কিট হয়ে যাবে তখন কি আমি চাইবো কি জিনিসটা ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স হোক, যখন হচ্ছে রিভার্স বায়াসিং এর ডায়োড কাজ করবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি ইনফিনিটি রেজিস্ট্যান্স আমি কত মানে ইনফিনিটি রেজিস্ট্যান্স এটা আসলে নির্ভর করছে ডায়োডের রেটিং এর উপরে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি ডায়োড স্টেবল হওয়ার পরে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আর কারেন্ট যদি মাপা হয় তাহলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো, রেজিস্ট্যান্স মানে V বাই R ইকুয়াল V বাই I না? তো স্টেবল হওয়ার পরে স্টেবল পয়েন্ট থেকে যদি আমি ভোল্টেজ আর কারেন্টের রেশিও নিই তাহলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো হচ্ছে স্ট্যাটিক রেজিস্ট্যান্স। আর ডায়োডের বিভিন্ন যে গ্রাফের যে বিভিন্ন রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, বিভিন্ন রিজিয়নে আলাদা আলাদা ভাবে ভোল্টেজ এবং কারেন্ট যদি আমি বের করতে চাই তাহলে কি ডাইনামিক একটা রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে? তো ডাইনামিক রেজিস্ট্যান্স বের করার একটা ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে এখন লাগবে না, এটা হচ্ছে বিজেটি যখন পড়ানো হবে, বিজেটির এসি অ্যানালাইসিস, জানি না অন্তত এখানে সিলেবাস আছে কিনা, তো তখন এটা লাগবে। এটা আমি মূলত এমনি দেখিয়ে রেখেছি কিভাবে ডাইনামিক রেজিস্ট্যান্সটা বের করা যায়। এটা কিছুই না, এটা একটু দেখলেই বোঝা যাবে, ওই ডিফারেন্সিয়েশন করে আসছে। আচ্ছা, ল্যাব রিপোর্টের এটা আমাদের আচ্ছা, লাস্ট টপিক সবাই লাস্ট টপিক, এটা হচ্ছে আমি ডায়োডে যদি ফরওয়ার্ড বায়াসিং অ্যাপ্লাই করি অর্থাৎ পি টাইপে পজিটিভ এন টাইপে নেগেটিভ, তাহলে জিনিসটা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে না? শর্ট হয়ে গেছে। আচ্ছা, এভাবে কারেন্টের ফ্লো চলছে। আচ্ছা, এটা যেহেতু হাই কারেন্ট ফ্লো হয়ে যাবে, এখানে রেজিস্ট্যান্স অ্যাড করে দিই কারেন্টের ফ্লোকে কমানোর জন্য। আচ্ছা, এখন আমি যদি এই ব্যাটারিকে ঘুরিয়ে দিই হুট করে, তো সার্কিটটা কিন্তু ছিল
এই সার্কিট ছিল যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এখন এটা হয়ে আছে, অর্থাৎ পজিটিভ বায়াসিং বা ফরওয়ার্ড বায়াসিং আছে। হুট করে যদি আমি ব্যাটারিকে ঘুরিয়ে দিই, হুট করে, তো এরকম সিচুয়েশনে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হওয়া উচিত ছিল, এটা ওপেন থাকবে, তাই না? যেহেতু রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করা হয়েছে, এটা ওপেন থাকবে। কিন্তু আমি কিন্তু প্রথমে এটা ফরওয়ার্ড বায়াসিং দিয়েছিলাম, যে আমি এটা কিন্তু ক্লোজড বা শর্ট সার্কিটের মতো হয়ে আছে, পাতটা কানেক্টেড হয়ে আছে, দুইটা তার কানেক্ট হয়ে আছে, ঠিক আছে? এখন হুট করে যদি আমি ব্যাটারির পোলারিটি ঘুরিয়ে দিই বা রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করি, এটা কি হুট করে কি শর্ট হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে কি হুট করে? একটা সময় লাগবে না? তো এই যে সময় একটা লাগবে, তার মধ্যে কি এখানে আমার কি কারেন্ট প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবং আস্তে 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 এটা ওপেন হবে, আস্তে আস্তে ওপেন হবে, এর মধ্যে কি আমার কিছু কারেন্ট কি ফ্লো হয়ে যাবে কি যাবে না? তো এই যে ফরওয়ার্ড কন্ডিশন থেকে রিভার্স কন্ডিশনে আসার পরে যে পরিমাণ আমার সময় লাগবে এটাকে ব্লক করতে, সেটার নাম হচ্ছে রিভার্স রিকভারি টাইম। প্রথমে আমার নরমালি ফরওয়ার্ড বায়াসিং অ্যাপ্লাই করা আছে, ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হচ্ছে, হুট করে আমি যখন এটাকে ঘুরিয়ে দিব, আমার তো এখানে সেটা এখনো ক্লোজ হয়ে আছে পাতটা, তার মানে আমার এখন রিভার্স কারেন্ট ফ্লো আসা হয়ে যাবে। তো আমি যখন হুট করে ব্যাটারি চেঞ্জ করে দেব, এখানে কিন্তু রিভার্স কারেন্ট ফ্লো হচ্ছে, রিভার্স কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু একটু কিছু সময় যাওয়ার পরে কি ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক রেকটিফিকেশন রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করার পরে সেটা কিছু বাধা দেয়, সেটা বাধাটাতে সে কনভার্ট হতে তো একটা সময় লাগে, একটু সময় পরে কি ওটা অ্যাক্টিভ হবে বা বাধা দেওয়া শুরু করবে, তখন রিভার্স কন্ডিশনটা বা রিভার্স কারেন্টটা আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে যাবে। তো এই যে সময় জুড়ে আমার রিভার্স কারেন্টটা প্রবাহিত হলো, যেটা টেকনিক্যালি কথা ছিল না, কারণ হচ্ছে আমি যদি ডায়োডে রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করি, এখানে কোনো কারেন্টই ফ্লো হওয়ার কথা না, কিন্তু প্রথমে আমি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং অ্যাপ্লাই করেছি এবং ইনস্ট্যান্ট রিভার্স বায়াসিং এ সুইচ করার জন্য আমার কিন্তু কিছু পরিমাণ রিভার্স কারেন্ট এখানে ফ্লো হচ্ছে। এই যে সময় ধরে সে রিভার্স কারেন্টটা ফ্লো হবে, ওটার নামই হচ্ছে রিভার্স রিকভারি টাইম। এটা কি বোঝা গেল? আজকে লেকচার এতদূর পর্যন্তই ছিল, আর এমনিতে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।